এক্সট্রিমার্স লাভ স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। নিত্য নতুন লাভ স্টোরি ও শিক্ষামূলক গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আধিরের এহেন নির্বিকার কথা শুনে তৃতিকার বিস্ময়ে চোখ বড় হয়। কেউ মুখের উপরে এভাবে কি করে কথা বলতে পারে? আধিরের মাঝে তো সে বিন্দু মাত্র অনুশোচনা বোধও দেখছে না সে। এদিকে বলিষ্ঠ হাতের পাঞ্জাবির হাতাটা আধির আনমনে গুটিয়ে নিতে লাগলো। এভাবে হাতা গুটানো দেখে তৃতিকা কিঞ্চিৎ ঢোক গেলে। গতকাল এভাবে মারামারির পূর্বে আধির প্রস্তুতি নিচ্ছিল, তবে আজও কি এখন তাকে ধরে নিয়ে পেটাবে? না, এ কি করে হয়? অবশ্য এ লোকের উপর কোনো ভরসাও নেই। আধির হাতা গুটানো অবস্থাতেই মাথা উঁচিয়ে তৃতিকার দিকে তাকায়। তার ভীত অভিব্যক্তিতে মৃদু হেসে আওড়ায়, চিন্তা নেই, মারবো না আমি আপনাকে। আধিরের কথা শুনে তৃতিকা তটস্থ হয়। ওদিকে আধির তার হাত দুটো টেবিলের উপর রেখে আঙুলে আঙুল পুরোপুরি মুঠোভাবে এক করে। তার বাম হাতের ব্র্যান্ডের সাদা কালো ঘড়িটা বেশ মানিয়েছে তার ফর্সা হাতে। এত কিছুর মাঝে তৃতিকার এই বিষয়টা নজরে লাগলো। যথারীতি তৃতিকা নিজের প্রতি বিরক্ত হয়ে তার ভাবনা হতে বেরিয়ে এলো। এদিকে আধির তার উদ্দেশ্যে গাম্ভীর্যের সহিত বলল, তো মিস তেতোকা। আধির আরও কিছু বলতে নিয়েছিল, তবে তার কথা শুরু হবার পূর্বেই তৃতিকা তার কথায় বাধা সেধে বলল, তৃতিকা আমার নাম, তেতোকা নয়। তৃতিকার মৃদু বিরক্তি ও রাগান্বিত চাহনিতে আধির মুচকি হাসে। পরক্ষণে সে বুক ফুলিয়ে ভারী শ্বাস ফেলে বলে, সরি, কিন্তু এখন থেকে আপনাকে মিস তেতোকা বলেই ডাকবো। ইয়াশ আপনার জন্য এত চমৎকার নামটা কিভাবে খুঁজে দিল তাই ভাববার বিষয়। আপনার জন্য এই নামটা একদম পারফেক্ট। আপনি যেমন নিমের মতো তেতো, আপনার নামটাও ঠিক তেমনই হওয়া উচিত, মিস তেতোকা। আধিরের অতি রঞ্জিত উদ্ভট অভিব্যক্তিতে তৃতিকার চোখ মুখের রাগে কুঁচকে যায়। চোয়াল শক্ত হলেও সে সব কিছুই ঠোঁট চেপে সহ্য করে নেয়। এদিকে আধির আর একটুও সময় না নিয়ে বলে ওঠে, তো মিস তেতোকা, এখানে তো ঠিকই এসেছেন, কিন্তু আজ অফিসে যাননি কেন? আধিরের শান্ত গম্ভীর প্রশ্নে তৃতিকা কিছুটা চাপা স্বরে আওড়ায়, গতকাল আপনিই তো যেতে নিষেধ করেছেন। তৃতিকার নমনীয়তায় আধির ভ্রু উঁচিয়ে মৃদু হাসে। আমি যেতে না করলে তাই আপনি যাবেন না? বেশ ভালো, তবে সপ্তাহখানেকের মধ্যে 2 লাখ টাকা অফিসে জমা করে দিয়ে যাবেন। তৃতিকা এই পর্যায়ে আবার কিছুটা চমকায়। এই বিষয়টা তো মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। যদি সত্যি সত্যি এই 2 লাখ টাকা দিতেই হয়, তাহলে সে এতগুলো টাকা পাবে কোথায়? তৃতিকা চিন্তিত স্বরে আওড়ায়, কিন্তু আমি এতগুলো টাকা পাবো কোথায়? এটা আপনার ভাবনার বিষয়, আমার নয়, মিস তেতোকা। পুনরায় আধিরের নির্বিকার অভিব্যক্তি। তৃতিকা যেন বেশ বিরক্ত হলো, সাথে প্রচণ্ড অস্বস্তিও হচ্ছে। আপনি চাইলে ভেবে দেখতে পারেন, এখনো সময় আছে। যদি জব করার ইচ্ছে থাকে তাহলে আগামীকাল অফিসে চলে আসবেন, আপনার জন্য বিশেষ সারপ্রাইজ আছে। তৃতিকা পুনরায় বিস্মিত চাহনিতে তার দিকে তাকায়। একে তো কি করবে সে চিন্তায় মরিয়া, তার মাঝে আবার কিসের সারপ্রাইজ? আবার শেষমেশ এই খারুসের অফিসেই যেতে হবে? এদিকে তৃতিকার ভাবনা চিন্তার মাঝেই আধির তার উদ্দেশ্যে বলল, ভাবনা চিন্তা পরে করবেন, চাটা খেয়ে নিন, ঠান্ডা হয়ে যাচ্ছে। আধিরের কথায় তৃতিকা মাথা নুয়ে চায়ের কাপের দিকে তাকায়। সামনে আধির এভাবে বসে রয়েছে, আর সে একা একাই চা খাবে? বিষয়টা কেমন দেখায় না? তৃতিকা মনে মনে এসব ভাবতে ভাবতে লাগলো। অথচ আচমকা আধির বলল, নির্দ্বিধায় খেয়ে নিন, আমি চা খাই না। আধিরের কণ্ঠে তৃতিকা চমকায়। সে তো বিষয়টা নিয়ে মনে মনে ভাবছিল, আধির কি করে তার মনের কথা বুঝে গেল? তৃতিকা কিঞ্চিৎ ঢোক গিলে চায়ের কাপে ঠোঁট ছোঁয়ায়, তবে 2-3 বারের বেশি চুমুক সে দিতে পারে না। আধির তার দিকে অপলকভাবে চেয়ে রয়েছে, অথচ তার এতে তীব্র অস্বস্তি হচ্ছে। একই সাথে আধিরের গাম্ভীর্যের অভিব্যক্তিতে বারংবার তার চোখ মুখ শুকিয়ে আসছে। না, আর এখানে থাকা যাবে না। তৃতিকা কোনো মতে চায়ের কাপটা টেবিলের যথাস্থানে রেখে দিয়ে সোজা উঠে দাঁড়ায়। আচমকা উঠে দাঁড়ানোতে আধির তার দিকে ভ্রু উঁচিয়ে তাকায়। আধিরের নজরের সাথে চোখাচোখি হতেই তৃতিকা কিঞ্চিৎ ঢোক গিলে ইতস্তত স্বরে বলে,
সন্ধ্যা হয়ে আসছে, আমি এখন আসছি, ভালো থাকবেন। এই বলে সে এক মুহূর্ত দেরি না করে নিজের ব্যাগটা নিয়ে রুম হতে বেরিয়ে পড়ে। এদিকে আধির তার যাওয়ার পানে কিঞ্চিত মুচকি হেসে বেরিয়ে আওড়ায়, ভালো তো আমি সর্বদাই থাকি মিস তেতোকা। এই বলার মাঝেই আধিরের নজর পড়ে তৃতিকার চায়ের কাপে। অর্ধেকটা চা সে ফেলেই চলে গিয়েছে। আধির ভারী শ্বাস ফেলে চায়ের কাপটা হাতে তুলে নেয়। পরক্ষণে তীক্ষ্ণ দৃষ্টিতে চায়ের কাপের চারপাশটায় চোখ বুলিয়ে নেয়। কাপের বাম পাশে শুকনো ঠোঁটে মৃদু ছাপ স্পষ্ট। আধির বিষয়টা খেয়াল করতেই পুনরায় মৃদু হাসে। পরক্ষণে কি যেন ভেবে ঠিক সেই ঠোঁটের ছাপযুক্ত স্থান বরাবর নিজের ঠোঁট ছোঁয়ায়। জীবনে চা না খাওয়া আধির রায়ান চৌধুরীও শেষমেশ এমন মিষ্টি স্বাদযুক্ত চায়ে দুবার চুমুক দিয়ে মৃদু হেসে বলে ওঠে, এত মিষ্টি খেয়ে কি লাভ, মিস তেতোকা তো তেতোই রয়ে যাবে। আধির এই বলেই থামে। পরক্ষণে আবার ভারী শ্বাস ফেলে গাম্ভীর্যের সহিত আওড়ায়, একদম নিরামিষ একটা, এ তো আমার চেয়েও বেশি। আধির নিজের কেবিনে প্রবেশের পূর্বেই মাথা ঘুরিয়ে একবার তৃতিকার ডেস্কের দিকে তাকায়। না, তৃতিকা আজ আসেনি। সে খানিকটা হতাশ হলো এতে। ভেবেছিল আজ অফিসে হয়তো নিশ্চিত তৃতিকার দেখা পাবে, কিন্তু এমনটা হলো না। তৃতিকা না আসায় আধির হতাশ হলো ঠিকই, কিন্তু তার এই হতাশার দরুন আকস্মিকভাবে চোখে মুখে গম্ভীর ও রাগের স্পষ্ট ছাপ তীব্রভাবে ফুটে উঠল। চোয়াল শক্ত করে এক প্রকার রেগেই সে নিজের কেবিনের ভেতরে প্রবেশ করে। দরজাটা তীব্র রাগে সজোরে আটকে দিতেই এক বিকট শব্দে চারপাশ ছেয়ে যায়। বাহিরে সকলেই এই বিষয়টা লক্ষ্য করতেই বুঝে যায় আজ আধির রায়ান চৌধুরীর মাথা ঠিক নেই। সবাইকে এ নিয়ে সতর্ক থাকতে হবে, নয়তো কখন কি হয়ে যায় তার নিশ্চয়তা নেই। আধির বিরক্তিতে নিজের পরনের কালো রঙের কোটটা টেনে টেবিলের উপর ছুঁড়ে মারল। সাদা শার্টের হাত গুটিয়ে দাঁতে দাঁত চেপে ধরল। আকস্মিকতায় তার বলিষ্ঠ গায়ের প্রতিটি ভাঁজ স্পষ্ট ফুটে উঠেছে। তবে এরই মাঝেই বদ্ধ রুমে এক পরিচয় কণ্ঠস্বর ভেসে এলো। আপনি এমন করছেন কেন? আধিরের জানা মতে এই রুমে সে ব্যতীত আর কেউ নেই। তাহলে এখানে? সে তড়িৎ পাশে তাকাতেই দেখে তৃতিকা দুটো ফাইল নিয়ে সোফার উপর চুপটি করে দাঁড়িয়ে আছে। সোফার কাছে চুপটি করে দাঁড়িয়ে আছে। এতক্ষণ বসে থাকলেও রুমে আধিরের প্রবেশের সাথে সাথে সে উঠে দাঁড়ায়। হঠাৎ আধিরের এত রাগ আর অদ্ভুত আচরণে সে বেশ অবাক হয়। এদিকে আধির বিস্ময়ী চাহনিতেই তৃতিকার দিকে তাকিয়ে থাকে। তার মেজাজটাও ধীরে ধীরে শান্ত হয়। নিজেকে কিছুটা স্বাভাবিক করে ভ্রুকুচকে গম্ভীর স্বরে বলল, আপনি এখানে কি করছেন? আপনিই না গতকাল আসতে বললেন। তৃতিকার স্বাভাবিক কণ্ঠে আধিরের ভারী শ্বাস ফেলে। নিজেকে পুরোপুরি তটস্থ করে বলল, টাকা নিয়ে এসেছেন, চলে যাবে? আধিরের কথা শেষ হতে না হতেই তৃতিকা বলে ওঠে, না, অত টাকা ম্যানেজ করা আমার পক্ষে সম্ভব নয়। আমি এই জন্য জবটা ছাড়তে পারবো না। তৃতিকার নমনীয় ইতস্তত কণ্ঠস্বরে আধির অকস্মাৎ মৃদু হেসে ফেলে, যা তৃতিকার নজরে পড়তেই সে বলল, আপনি হাসছেন কেন? আমি কিন্তু সত্যি এতগুলো টাকা। পুনরায় আধির হেসে ফেলে। সে কিসের জন্য হাসছে তা হয়তো নিজেও জানে না। তবে এবার একদম স্বাভাবিক হয়ে তৃতিকার উদ্দেশ্যে বলল, আসুন, আপনার সাথে একটা প্রয়োজনীয় বিষয়ে কথা বলার আছে। আগে কথাটা বলে নিই, তারপর না হয় আপনাকে সারপ্রাইজ দেব। পুনরায় সারপ্রাইজের কথায় তৃতিকা থমকায়। কিসের সারপ্রাইজ দিতে চাইছে আধির, তাই তার বোধগম্য নয়। এদিকে আধির এসে তৃতিকার পাশেই সোফায় বসে পড়ল। তৃতিকাকেও পাশে সোফায় বসতে বলায় সেও নির্বিকারে বসল। আধির এখন অনেকটাই সিরিয়াস হয়ে উঠেছে। চোখমুখে এক অদ্ভুত শান্ত গভীর ছাপ স্পষ্ট। তৃতিকা ভাবছে আধির তাকে এই মুহূর্তে ঠিক কী বলতে পারে। এরই মাঝে আধির রায়ান ভারী শ্বাস ফেলে বলতে লাগলো, তিতিকা, আমি জানি না এই বিষয়ে আপনাকে বলা অদ্য কোনো প্রয়োজনীয়তা রয়েছে কিনা, তবে বিষয়টা যেহেতু আমাদের দুজনের সম্পর্ক ভিত্তিক, তাই আমার মনে হয় এটা আপনাকে জানানো উচিত। আধিরের এহেন অভিব্যক্তিতে তৃতিকা আরও বেশি অবাক হয়। তাদের দুজনের সম্পর্ক ভিত্তিক কিছু, এর মানে কি? আধিরকে তো সে ঠিকমতো চেনেও না। আধির আসলে চাইটা কি, কি বিষয়ে কথা বলতে চাইছে?
তৃতিকার ভাবনার মাঝেই আধির আবারও বলতে শুরু করে, আমি বরাবর সিদ্ধান্ত বলেছি কথাটা আপনাকে বলবো নাকি বলবো না, কিন্তু আমার মনে হয় যেহেতু এইখানে আপনিও জড়িত আছেন, তাই বেশি ভঙ্গিতা না করেই জানিয়ে দেওয়াটাই উচিত। আধির কিছু সময়ের জন্য থামে, নিজেকে আরও বেশি তটস্থ করে নিয়ে বলতে শুরু করে, মিস তিতিকা তালুকদার, আপনি বলেছিলেন আপনার বাড়ি নারায়ণগঞ্জ। এটা আপনি কেন বলেছিলেন তা শুরুতে না বুঝলেও পরবর্তীতে খোঁজ নিয়ে বুঝেছি এটা সত্যিই আপনার হোম টাউন। কিন্তু আমি যে তিতিকা তালুকদারকে চিনি তার বাড়ি হলো কিশোরগঞ্জ। আধিরের কথার ভঙ্গি তৃতিকার কাছে স্পষ্ট নয়, কিন্তু তার কথাগুলো বেশ অদ্ভুত লাগছে। আধির কোন তৃতিকা তালুকদারের কথা বলছে? তার বাড়িও তো কিশোরগঞ্জে। বাবা মায়ের মৃত্যুর পর তীব্র বন্যায় তাদের বস্তি ছাড়তে হয়েছিল। এরপর সেই বহু বছর আগে থেকেই সে তার চাচা চাচিদের সাথে কিশোরগঞ্জ হতে নারায়ণগঞ্জে এসে থাকা শুরু করে, যার ফলে তার সার্টিফিকেট সহ সকল জায়গায় হোম টাউন হিসেবে নারায়ণগঞ্জই লেখা হয়। কিন্তু এখন আধির যদি কথার ইঙ্গিতে তারই কথা বলে, তাহলে এই আধির রায়ান কিভাবে তাকে চেনে? সে কি তার পরিচিত কেউ? তৃতিকার বিস্ময়ের ভাবনা চিন্তার মাঝেই আধির পুনরায় নিস্পৃহে বলতে লাগলো, আজ হতে 14-15 বছর আগে আমি বাবার বিজনেস সূত্রে কিশোরগঞ্জে গিয়েছিলাম। ওই সময় সেখানে তীব্র এক মহামারী সকলে জর্জরিত অবস্থা, আর ওই সময় আমার পরিচয় হয় তালুকদার পরিবারের সাথে, জনাব কাসেমের তালুকদার মূলত। আধিরের কথা শেষ হতে না হতেই তৃতিকা বিস্ময়ের সাথে বলে ওঠে, আপনি আমার দাদুকে চেনেন? আমার দাদুই তো কাশেম তালুকদার। জি, আমি আপনার দাদুকে চিনি, তার সাথেই আমার প্রথম পরিচয় হয়। ও বেশ খাতিরও জমে। এস জুয়েল, আমি যেখানে থাকাকালীন অবস্থাতেই তিনি সেই মহামারীতে দারুণ আক্রান্ত হয়ে বেশ অসুস্থ হয়ে যায় এবং আমার কাছে এক অদ্ভুত আবদার করে বসে। আপনার অদ্য কিছু মনে রয়েছে কিনা জানি না, তবে খুব সম্ভবত সে সময় আপনার বয়স আনুমানিক 3.5 থেকে 4.5 মতো হবে। আর আপনার দাদু তার জীবনের শেষ ইচ্ছে হিসেবে আপনার সাথে আমার বিয়ে দেওয়ার আবদার করে। তৃতিকা তীব্র বিস্ময়ের সাথে আধিরের দিকে তাকিয়ে চোখের পলক একবারের জন্য থামছে না। সে অপলক দৃষ্টিতে আধিরকে দেখছে। অন্তঃস্থলে এক তীব্র ঝড়ে যেন সব তোলপাড় হতে শুরু করেছে। আধির যেন তৃতিকার বিষয়টা বেশ ভালোই বুঝতে পারে। সে কিছুটা তৃতিকার দিকে এগিয়ে আসে। খানিকটা ইতস্তত ভঙ্গিতেই আচমকা তৃতিকার হাত দুটো নিজের কাছে টেনে নিয়ে নিজের হাতের আদলে শক্ত করে চেপে ধরে। এ দফায় তৃতিকা আরও বেশি বিস্মিত। এদিকে আধির স্বাভাবিকভাবে নির্বিকার ভঙ্গিতেই বলল, তিতি, আমি জানি এই সম্পর্ক স্বাভাবিক নয়। আমি বয়সে তোমার চেয়ে যথেষ্ট বড়। আমাদের মাঝে যে অসমতা রয়েছে তা স্বাভাবিক হতে পারে না, কিন্তু সেই অতীতের সম্পর্কের ভিত্তিতে আমি আজও তোমার স্বামী। আধির ঠোঁট ভিজিয়ে দৃঢ় চাহনিতে তৃতিকার দিকে তাকিয়ে। এদিকে তৃতিকা যেন সম্পূর্ণ স্তব্ধ। সে নিষ্ফলক চাহনিতে আধিরকে অপলক দৃষ্টিতে দেখছে। সম্পূর্ণ বাকরুদ্ধ এক মানবের ন্যায় তার অভিব্যক্তি। আধির বুঝতে পারছে তৃতিকা হুট করে বিস্ময়ের মাঝে আটকে গিয়েছে, কিন্তু সে যা সিদ্ধান্ত নিয়েছে তাকে তৃতিকাকে এই বিষয়টা জানানো প্রয়োজন। কিন্তু তৃতিকা বুঝতে পারছে না আদতে তার কি বলা উচিত। কিঞ্চিত ঢোক গিলে সে মাথা নুইয়ে হাতের দিকে তাকায়। আধির তার হাত জোড়া নিয়ে নিজের হাতের মাঝে মুষ্টিবদ্ধ করে চেপে বসে রয়েছে। তৃতিকা হাতের দিকে তাকাতেই আধির তটস্থ হয়ে তৎক্ষণাৎ হাতটা সরিয়ে নেয় এবং নিজেকে স্বাভাবিক করে বলতে শুরু করে, তৃতি, আমি জানি না এটা জানার পর তুমি আদতে কি ভাবছো, কিন্তু না, আমি এই সম্পর্কের জন্য তোমার উপর কোনো প্রকার জোরপূর্বক কোনো কিছুই নেই কিংবা কোনোদিনও স্বামীর অধিকার ফলাবো না। সেসব সময়সীমা কিংবা পরিস্থিতি এখন আর নেই। আই নো এই বিয়ের কোনো মানেই নেই, আমিও মানি না। আর আমার মতে তুমি আজ জানার পর হয়তো তুমিও মানবে না। এটা জাস্ট সিম্পল, এটা সামাজিক সম্পর্ক, দ্যাটস ইট। আধিরের এহেন কথাবার্তায় তৃতিকার কপাল কিঞ্চিত কুঁচকে যায়। সে এইবার হুট করে আধিরের উদ্দেশ্যে শান্ত গম্ভীর স্বরে বলে ওঠে, আপনি কি বলতে চাইছেন? এটাই যে আমাদের মাঝে কোনো স্বাভাবিক স্বামী স্ত্রীর সম্পর্ক না হলেও অন্তত আমি আমার দায়িত্বটা পালন করতে চাই। একটা 4 বছরের বাচ্চাকে বিয়েটা করাটা কখনোই স্বাভাবিক বিষয়বস্তু নয়। আমি সব কিছু জেনে বুঝেও
বিয়েটা করেছিলাম শুধু তোমার দাদুর শেষ ইচ্ছা পূরণ করতে। আমি ছোটবেলা হতেই লন্ডনে বড় হয়েছি। আমার মম ছিলেন ব্রিটিশ আর বাবা ছিলেন বাংলাদেশি। ইউজুয়াল ওই সময় আমার কাছে এই বিয়ের বিষয় কোনো ভ্যালুই ছিল না। আমার তৎকালীন কালচার মোতাবেক বিয়েটা এক প্রকার ফেলনা ছাড়া কিছুই ছিল না। একজন মানুষের মৃত্যুর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আমার কাছে তার শেষ আবদার দাবি করেছে, আর মানবিকতার খাতিরে আমি তার ইচ্ছে পূরণ করেছি, তার মুখের শেষবারের মতো হাসি ফোটাতে। আমার যা করার প্রয়োজন ছিল আমি তাই করেছি। কিন্তু এইখানে বিষয়টা আমি একটু বেশি হেলাফেলায় করে ফেলেছি। তুমি তোমার দাদুর সবচেয়ে প্রিয় ছিল, আর তিনি চেয়েছিলেন তোমার ভবিষ্যৎ যেন সুপ্রসন্ন হয়, তাই দায়িত্বটা আমি নিই। বিয়েটা অদ্ভুত কিংবা অযৌক্তিক হলেও তোমার দায়িত্ব নেওয়াটা আমার কর্তব্য ছিল, কিন্তু আমি। কৃতিকা আধিরের এহেন নির্বিকার কথাবার্তায় বেশ অবাক হলো। স্বয়ং আধির রায়ান চৌধুরী যে তার স্বামী, এটা জানার পর সেই যতটা অবাক হয়েছিল তার চেয়ে বেশি বিস্মিত হচ্ছে আধিরের এরূপ কথাবার্তায়। কত সুন্দরভাবে বলে যাচ্ছে বিয়েটা তার কাছে শুধুমাত্র ফেলনা ব্যতীত কিছুই না। আচ্ছা ঠিক আছে, প্রয়োজন নেই এই পুরানো সম্পর্ককে টেনে আনার। যার জীবন যেভাবে চলছে সেভাবেই চলুক। আধির আর তার অসম সম্পর্ক তো আর কখনোই স্বাভাবিক হবে না, আর না তারা কোনো সাধারণ স্বামী স্ত্রীর মতো জীবনযাপন করতে পারবে। কিন্তু হঠাৎ কেন আধির এসব কথা তুলছে? সে তার দায়িত্ব নিয়ে কেনই বা কর্তব্য পালন করতে চাইছে? যেখানে আধির বিয়েটাকে ন্যূনতম মান্য করছে না, সেখানে কিসের এই দায়িত্ব কর্তব্যের প্রসঙ্গ? মিস্টার আধির রায়ান চৌধুরী, দয়া করে আপনি কি বলবেন বিয়েটাকে মান্য না করেও আপনি ঠিক কিসের দায়িত্ব পালন করতে ইচ্ছুক, আর সেটা এত বছর পরেই বা কেন? কৃতিকার কণ্ঠস্বর কিছুটা গম্ভীর, চাহনিতে তীক্ষ্ণ দৃষ্টি। আধির বিষয়টা অবশ্য স্পষ্ট খেয়াল করে। যথারীতি সেও এবার নিজেকে গুটিয়ে স্বাভাবিক করে। ভাব গাম্ভীর্যে স্পষ্টতাকে পুনরায় মুখাবয়বে ফুটিয়ে তুলে বলে, মিস তিতিকা, আপনার রাগ করা বা অভিমান করাটা হয়তো স্বাভাবিক। বিয়েটা যেইভাবেই হোক, সম্পর্ক যেমনই হোক না কেন, আপনি আমার আবশ্যক কর্তব্যের অংশ। আপনাকে সর্বক্ষেত্রে ভালো রাখার দায়িত্বটা আমার, কিন্তু আমি এর কোনো কিছুই এতদিন করিনি, কারণ আমি। আধিরের কথা শেষ হলো না, বরং তারা আগেই কৃতিকা তীক্ষ্ণতার সহিত বলে উঠল, তা হঠাৎ এত বছর পরে সে কেন আপনার মনে হচ্ছে আমার দায়িত্ব নেওয়াটা আপনার কর্তব্য? বিষয়টা কি এমন যে আপনি এখন এসে জেনেছেন আমার বাবা মা নেই, আমি একজন অনাথ? আমাকে এই শহরে একা থাকতে দেখেই কি আপনার মনে আমার জন্য বিশেষ কোনো মায়াদয়া জেগেছে? এমনটা হলে প্লিজ মিস্টার আধির রায়ান, আমার জন্য আপনাকে মোটেও কিছু করতে হবে না। এত বছর আমি বাবা মা ছাড়াই একাই বড় হয়েছি। আমার ফ্যামিলি বলতে আমার কাকা কাকিরাই আমাকে মানুষ করে এই পর্যন্ত নিয়ে এসেছে, আর এখন আমি আমার নিজের দায়িত্ব নিজেই পালন করতে পারি। নিজের দেখভাল করার মতো সামর্থ্য আছে আমার। আর যাই হোক, বাকিটা জীবনে আমি এভাবেই কর্ম করেই খেতে পারবো। সরি, কিন্তু আপনার কোনো দয়ার প্রয়োজন নেই আমার। কৃতিকার কণ্ঠস্বর রুক্ষ। আধির ভারী শ্বাস ফেলে ঠোঁট চেপে কৃতিকার কথাগুলো শুনল। তবে কৃতিকা আর এইখানে এক মুহূর্ত থাকতে চাচ্ছে না। তার এই মুহূর্তে একা থাকা প্রয়োজন। এই ভাবনায় সে উঠে দাঁড়াতে নিলে আধির তৎক্ষণাৎ কৃতিকার হাতটা চেপে ধরে। অকস্মাৎ সোফা হতে উঠে এসে কৃতিকার পায়ের কাছে হাঁটু গেড়ে বসল। নিমিষে কৃতিকা বিস্ময়ে চোখ ছানা বড়া। সে চুপটি করে একই সাথে বসে থেকে আধিরকে বিস্ময়ের নজরে দেখছে, অথচ আধিরের মাঝে এ নিয়ে কোনো হেলদোল নেই। সে নির্বিকারে বলতে লাগলো, তৃতি, আমি জাস্ট। আধিরের কথা শুরু হবার পূর্বেই কৃতিকা বলে উঠল, আপনি আগে এটা ডিসাইড করুন আপনি আমায় তুমি নাকি আপনি বলবেন। কৃতিকার কথায় আধির থমকায়, কিছুটা ভেবে নিয়েই বলে ওঠে, তৃতিকা, তোমার রাগ করাটা অস্বাভাবিক নয়, কিন্তু আমার কথাটাও একটু বোঝার চেষ্টা করো। তুমি ভাবছো দায়িত্ব থেকে যখন এত বছর পালিয়ে বেরিয়েছি, তাহলে আজ কেন সে দায়িত্ব নিতে আমি মরিয়া। কিন্তু বিশ্বাস করো, আমি যখন বিয়ের পর দিন রাতে হুট করে সেখান থেকে চলে এলাম। এবারও আধিরের কথা শেষ হয় না, তার পূর্বেই কৃতিকা বলে উঠল, কেন চলে গিয়েছিলেন? আবেগের বশে বিয়ে করে পরে হুঁশ হয়েছে? এই বিয়ে তো আপনার কাছে ফেলনা। আপনার হাই সোসাইটির সাথে তো আমি কিংবা বিয়েটা মানানসই নই, তাই তো পালিয়ে গিয়েছিলেন, তাই না? আমি মোটেও সেই রাতে পালাইনি তিতিকা। আমার মম এমনিতেই অসুস্থ ছিল। সে সময়
অথচ তিনি লন্ডনে আর আমি বাবা বাংলাদেশে। সেদিন মাঝরাতে আমার কাছে খবর আসে মম অনেক বেশি অসুস্থ, আর আমি ওইখানে গিয়েছিলাম শুধুমাত্র একটা নির্দিষ্ট সময়ের জন্য। আমার ফ্লাইট সহ এভরিথিং আগে থেকেই ঠিক করা ছিল। পরের দিন নির্দিষ্ট ফ্লাইটে লন্ডনে বা ফিরলে অনেক বড় প্রবলেম হয়ে যেত, যে কারণে আমি সব কিছু না ভেবেই কাউকে না জানিয়েই চলে যাই। ভেবেছিলাম পরে যোগাযোগ করে নেব, কিন্তু একে তো বিয়ের সম্পর্কে, আবার ফ্যামিলির কেউ জানতো না। বাবার সাথে লন্ডনে ফেরার পথে এ নিয়ে কোনো কথা হয়নি, কারণ তখন শুধু মাথায় মমের চিন্তা ভাবনা ঘুরপাক হচ্ছে। মূল কথা, সিচুয়েশনটা এমন ছিল যে আমার না গিয়েও কোনো উপায় ছিল না। তৃতিকা আনমনে আধিরের কথাগুলো শুনল। অদ্ভুত এক অনুভূতি হচ্ছে নিজের মাঝে। আধিরের প্রতি তীব্র সহানুভূতি হলেও তার প্রতি রাগও হচ্ছে। অথচ তৃতিকা বুঝতে পারছে না এটা আদতে রাগ নাকি অভিমান। আর অভিমান হলেও সে কিসের ভিত্তিতে আধিরের প্রতি অভিমান করছে? আচ্ছা, মানলাম আপনার কথা। তখন না হয় পরিস্থিতির শিকার হয়ে আপনি চলে গিয়েছেন, কিন্তু এরপরও কি একবারও আপনার মনে হয়নি আজ যার দায়িত্ব নিতে আপনি মরিয়া, সে তখন বাবা মা ছাড়া ঠিক কিভাবে আছে? একবারও মনে হয়নি, তাই না? তৃতিকার কথাবার্তায় রাগের চেয়ে বেশি অভিমানের ছাপ স্পষ্ট। তবে এটাই যেন আধিরকে বেশ অবাক করল। সে শুরুতে কিছুটা কপাল কুঁচকে ফেললেও পরক্ষণেই স্বাভাবিক স্বরে বলতে লাগলো, মনে হয়েছেই বিধায় আমি তখন হতে এখনো অবধি বহুবার খোঁজ করেছি আপনাদের, কিন্তু পাইনি। আমি লন্ডনে পৌঁছানোর পর মম আমাদের ছেড়ে চলে যান, আর মৃত্যুতে আমি বাবা দুজনেই দিশেহারা। এইদিকে বাবা হুট করেই অসুস্থ হয়ে যায়। তার বিজনেসের সব কিছু তখন আমার দায়িত্বে। মন মানসিকতা আর পরিস্থিতি এমন ছিল যে আমি নিজেকে গুছিয়ে নেওয়ার মতো সময়টুকুও পাইনি। তার আগেই একের পর এক ঝড় আমার জীবনে সব কিছু লণ্ডভণ্ড করে দিয়ে যায়। মায়ের মৃত্যুর 2 বছর পরই বাবা মারা যায়। এরপর হতে আমি সম্পূর্ণ একা। তার কিছুদিন পরপরই আমার এই বিয়েটার ঘটনাটা মাথায় আসে। বিশ্বাস করুন তিতিকা, আমি আপনাকে অনেক খুঁজেছি। বাবার মৃত্যুর পরও আমি যখন সম্পূর্ণ একা, তখন প্রায়ই আমি দেশে আসতাম। এরপর কিশোরগঞ্জে আপনার খোঁজে কম করে হলেও 1000 বার গিয়েছি, কিন্তু ততদিনে তালুকদার পরিবারের অস্তিত্ব যেন কিশোরগঞ্জ হতে গায়েব হয়ে গিয়েছে। কেউই আপনাদের খোঁজ দিতে পারেনি। উল্টো এও শুনেছি আপনাদের পরিবার গ্রাম হতে অনেক ঋণ করায় তারা নাকি আত্মগোপনে চলে গিয়েছে। এরপরও আর চেয়ে আপনাদের খোঁজ পাইনি, কিন্তু শেষমেশ যখন আপনাকে অফিসের ইন্টারভিউতে দেখলাম, তখন পুরোদমে এটাই মনে হচ্ছিল আপনিই সেই তিতিকা তালুকদার। বিয়ের সময় কাজিনের মুখে আপনার নামটা না শুনলেও হয়তো আমি আপনার নামটাও কখনো জানতাম না। আধির তৃতিকার হাত জোড়ার দিকে চেয়ে আনমনে কথাগুলো বলে থামল। তবে এরই মাঝে আচমকা এক ফোঁটা জল এসে আধিরের হাতের পিঠে পড়ল। আধির ভ্রু কুঁচকে মাথা উঁচিয়ে তৃতিকার দিকে তাকায়। তিতিকা, আপনি কাঁদছেন? তৃতিকার চোখ জোড়া ছলছল করছে। অজান্তে এক ফোঁটা জল গড়িয়ে পড়লেও সে মোটেও কাঁদছে না। মাথাটা ঝিমঝিম করছে তার। এরই মাঝে সে আধিরের কথা শোনা মাত্রই নিজের হাত ছাড়িয়ে নেয়। পরক্ষণে হাতের পিঠ দিয়ে চোখের জল মুছে নিয়ে বলে, না, আমি কাঁদছি না। আমি বাড়ি যেতে চাই। আমার একা থাকা প্রয়োজন। তৃতিকার কথায় আধির ভারী শ্বাস ফেলে। আজ এত সহজেই কিভাবে কথাগুলো বলে ফেলেছে সে জানে না। কখনো তৃতিকাকে আপনি বলছে, তো কখনো তুমি। অথচ এসবেও তার কোনো খেয়াল নেই। এরই মাঝে আধির তার কাছ থেকে উঠে এসে বসে। তৃতিকার উদ্দেশ্যে নিষ্পৃহে বলে ওঠে, আপনাকে আরও একটা বিষয় বলার আছে, যেই সারপ্রাইজটা দেওয়ার কথা ছিল আর কি। তৃতিকা মুখ তুলে আধিরের দিকে তাকায়। আবার কিসের সারপ্রাইজ? এরই মাঝে আধির নির্বিকারে বলতে লাগলো, আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বর্তমানে ছুটিতে রয়েছে। সে 1 সপ্তাহের জন্য ছুটি নিলেও বর্তমানে তার মা বেশ অসুস্থ, যার কারণে ছুটিটা দীর্ঘ হয়ে 1 মাস অবধি ঠেকেছে। কিন্তু এই মুহূর্তে পিএ ব্যতীত কাজ করাটা বেশ অসুবিধাজনক। আপনার যদি প্রবলেম না হয়ে থাকে, তাহলে এই কয়েকদিন আপনি আমার পিএ হতে পারেন। কাজের চাপ একটু বাড়বে, কিন্তু টেনশন নেই, আমি আপনার সাথেই আছি। তৃতিকা এবার যেন আরও গোলক ধাঁধায় পড়ে গেল। সে একের পর এক বিস্ময়ের মাঝে ঘুরপাক খাচ্ছে। আর এই আধির সব কিছুতেই যেন নির্বিকার। এত কিছুতেও যেন তার কিছুই এসে যায় না। কতটা স্বাভাবিক থাকতে পারে এ লোক, তা ভাবতেই তৃতিকার দিশেহারা। তৃতিকার নিস্তব্ধতায় আধির পুনরায় বলল, এত বেশি হাইপার হওয়ার প্রয়োজন নেই।
আপনি ধীরে সুস্থে সিদ্ধান্ত নিন। আর আজ চাইলে আপনি বাড়ি যেতে পারেন। আই থিঙ্ক আপনার রেস্টের প্রয়োজন আছে। রাত অনেকটা পেরিয়েছে, তৃতিকা মগ্ন তার নানান চিন্তা ভাবনায়। আজ অফিস হতে ফেরার সময় নিজ তলায় বাড়িওয়ালার ছেলে রনির সাথে দেখা হয়েছে তার। কি অমায়িক তার ব্যবহার! তৃতিকাকে দেখা মাত্রই মাথা নুয়ে বড় বড় এক সালাম দেয় এবং তৎক্ষণাৎ সোজা বাসার ভেতরে প্রবেশ করে। অথচ তার এহেন পরিবর্তনে তৃতিকা সম্পূর্ণ বিস্মিত। এত দ্রুত কারো এমন পরিবর্তন, বিষয়টা বেশ আশ্চর্যজনক। তবে সে বর্তমানে এসব নিয়ে ভাবছে না। আধিরের কথা মতো সে তখনই বাড়িতে চলে এসেছে, কিন্তু আসার পর হতেই এভাবে স্তব্ধ হয়ে নিজের চিন্তাভাবনায় মগ্ন সে। এই মুহূর্তে সঠিক সিদ্ধান্ত কি হতে পারে তা তৃতিকার জানা নেই। আধিরের কথা অনুযায়ী বোঝাই যাচ্ছে সে তাকে স্ত্রী মানে না, কারণ বিয়েটার কোনো মূল্য নেই তার কাছে। অথচ এটাও বলছে স্বামী হিসেবে তার প্রতি যে সকল দায়বদ্ধতা কিংবা কর্তব্যগুলো রয়েছে সেসব পালন করতে ইচ্ছুক। এটা কেমন কথা? যতই হোক, নানান পরিস্থিতির কারণে সে তার দেখভাল করতে পারেনি, কারণ আধির তার খোঁজ পায়নি। কিন্তু এর মানে তো এও না যে তার কোনো প্রয়োজন রয়েছে আধিরের বিশেষ কোনো সিম্প্যাথি কিংবা সাহায্য নেওয়ার। যেখানে আধির বিয়েটা মানে না, তাকে স্ত্রী হিসেবে মানে না, সেখানে আবার কিসের এত দায়বদ্ধতা? এমন তো নয় যে তৃতিকা নিজের খেয়াল নিজে রাখতে পারে না। কয়েক মাস তো হলো এই শহরে একা একাই থাকছে সে। সমস্যা তো একটু আধটু সব জায়গাতেই থাকে, তাই বলে আধিরের সাহায্য ছাড়া সে একেবারে মরে তো যায়নি। তৃতিকার চিন্তা ভাবনায় মিশ্র প্রতিক্রিয়া ঘটছে। কখনো সে আধিরের প্রতি বিরক্ত, আবার কখনো রাগান্বিত, কখনো বা নিজের অজান্তেই আধিরের প্রতি বিশেষ এক অভিমান জমছে। অথচ তৃতিকা তা বুঝতেই পারছে না। বদ্ধ কেবিনে দুজন মানবী নিজের কাজে মগ্ন। ডেস্কের এক পাশে আধির নিজের মতো ফাইল আর ল্যাপটপ নিয়ে ঘাঁটাঘাঁটি করছে, আর অপর প্রান্তে তৃতিকাও নানান ফাইল ও নোটবুকের মাঝে ডুবে রয়েছে। আধিরের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হতে তার কোনো অসুবিধা নেই, সে নির্দ্বিধায় এতে রাজি হয়ে গিয়েছে। কিন্তু এখন এত সব কাজ বুঝতে গিয়ে তার মস্তিষ্ক যেন সম্পূর্ণ অকেজো হয়ে গেল। আধির একের পর এক ফাইল, কোম্পানির ডকুমেন্ট, ডিল এগ্রিমেন্ট সহ নানান রকমের বিষয়বস্তুগুলো তৃতিকাকে বোঝাচ্ছে, আর তৃতিকা হুহা করে কোনো মতে বিষয়গুলো নিজের মস্তিষ্কে আয়ত্তে আনার চেষ্টা করছে। এভাবেই দুজনের একটানা কাজ করতে করতে প্রায় বিকেল হয়ে গেল। দুজনের কাজ ব্যতীত বিশেষ আর কোনো কথাবার্তাই হলো না। যদিও আজ তৃতিকা বেশ আগেই অফিসে এসেছে, কিন্তু তাতে কি? তার কাজ শেষ হওয়ার তো কোনো নামই নিচ্ছে না। অবশ্য তৃতিকা এখনও আনুষ্ঠানিকভাবে আধিরের বিয়ে হয়নি। অফিসের কেউই বিষয়টা এখনও জানে না। আজ কাজগুলো বুঝে নিচ্ছে, আগামীকাল আধির নিজেই বিষয়টা অফিসে ঘোষণা করে দেবে, এবং আধিরের আসল বিয়ে না আসা অবধি অনির্দিষ্ট কালের জন্য তৃতিকায় এখন তার বিয়ে হয়ে থাকবে। তৃতিকাও ভেবে নিয়েছে আধিরকে বিশেষ কোনো নজরে দেখার প্রয়োজন নেই। আধির যেহেতু তাকে স্ত্রী হিসেবে মান্য করে না, তাহলে সে কেন তাকে বিশেষ কিছু ভাবতে যাবে? এর চেয়ে আগেও যেমন তাদের সম্পর্কটা স্বাভাবিক ছিল, এখনও তাই থাক। আলাদাভাবে আধিরকে তার প্রতি কোনো দায়বদ্ধতাও রাখতে হচ্ছে না। দুজনের বেশ ভালোই ব্যস্ত সময় পার হচ্ছিল। এরই মাঝে আচমকা আধিরের ফোনে কারোর কল এলো। সে ব্যস্ততার মাঝেই কলটা রিসিভ করে লাউডস্পিকারে টেবিলের উপরে ফোনটা রেখে জি ফুপি, বলুন। সালাম কালাম ছাড়া সোজা কথা বলা শুরু করলো। তৃতিকা কিছুটা বিরক্তি আর বিস্ময় আধিরের দিকে তাকাতে চেয়েও আর তাকালো না, বরং মাথা নিচু করেই ফাইল দেখতে দেখতেই মনে মনে আওড়ায়, ম্যানারলেস খারুস একটা। তৃতিকার বিরক্তি বোধ আধিরের নজরে এলো না, তার মনোযোগ ল্যাপটপে। ওদিকে হাফসা বেগম ফোনের অপর প্রান্ত হতে বললেন, অধীর বাপ, একটা কথা বলবো, দয়া করে মানা করো না। হাফসার এহেন অভিব্যক্তিতে আধিরের কপাল কিঞ্চিত কুঁচকে যায়। তবুও সে স্বাভাবিক স্বরে বলে, কি বিষয় ফুপি? আগে বলো, তুমি মানা করবে না? আধির বিন্দু মাত্র না ভেবে নির্বিকারে বলে ওঠে, বিয়ে সম্পর্কিত কোনো কিছু হলে আগেই বলেছি, এখনও বলছি, এইসবের বয়স আমার আর নেই। তাই ভালো হয় তোমরাও এইসব নিয়ে সময় নষ্ট করা বন্ধ করো। আধিরের কথাই যেন হাফসা বেগম বেশ হতাশ হলো। এদিকে তৃতিকা ফাইল দেখার পাশাপাশি সব কথা স্পষ্টভাবে শুনছে। বাপ,
একবার শুধু আমার কথাটা শোনো। একটা মেয়েকে অনেক বেশি পছন্দ হয়েছে, দেখতে শুনতো মাশাল্লাহ। একবার শুধু তুমি আমাদের সাথে মেয়ের বাড়িতে আসো, খালি মেয়েটাকে দেখে যাবে, আর কিচ্ছু না। পছন্দ হলে তো আলহামদুলিল্লাহ, আর না হলে ফুপি আর কত? আমি হাজারবার বলছি আমি এই বিয়ে নিয়ে বিন্দু মাত্র আগ্রহ নই। তাহলে এই মেয়ে দেখার প্রসঙ্গ কেন আসছে? আধির কিছুটা শান্ত গাম্ভীর্যের সহিত কথাটা বলে কলটা কেটে দেয়। পরক্ষণে ভারী শ্বাস ফেলে এক প্রকার বিরক্তি নিয়েই পুনরায় নিজের কাজে মনোযোগী হয়। এদিকে তৃতিকা তাকে মাঝে মধ্যে আর চোখে চেয়ে চেয়ে দেখছে। কিছু একটা বলার জন্য তার মনটা আঁকু বাকু করছে, কিন্তু বলবে কি বলবে না তাই এখন বসে বসে ভাবছে। তবুও শেষ পর্যন্ত অধৈর্য হয়ে বলেই দেয়, আপনার বিয়ের জন্য পাত্রী খোঁজা হচ্ছে? আধির ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে থাকা অবস্থাতেই জবাব দেয়। হুম। এর চেয়ে বেশি সে একটা শব্দও করল না। এদিকে তৃতিকার মেজাজ কেন যেন নিমিষে বিগড়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে তা তৃতিকার অজানা। তবে সে কিছুটা চাপা স্বরে আধিরের উদ্দেশ্যে আওড়ায়, বিয়ে করে নিলেই তো পারেন। আধির আন মনে তাকায়। সে তৃতিকার কথাটা ঠিক শুনতে পারল না, তাই সে না বোঝার ভঙ্গিতে বলে, জি। তৃতিকা এতে কিছুটা বিরক্ত হয়। তার কেমন যেন অস্বস্তি হচ্ছে। তবুও সে চাপা স্বরে বলল, বললাম এত করে সবাই যখন বলছে তাহলে বিয়েটা চাইলেই করে নিতে পারেন। বয়সও তো মনে হয় অনেক হয়েছে, তাই না? আধির এবার ল্যাপটপের স্ক্রিন হতে নজর সরিয়ে তৃতিকার দিকে তাকায়। পরক্ষণে কিছু একটা ভেবে ক্ষীণ বাঁকা হেসে বলতে লাগলো, করব বলেছেন? তৃতিকা তীব্র অস্বস্তিতে পড়ে যায়। হুট করেই ইচ্ছে হচ্ছে এই খারুশ রায়ানের মুখ বরাবর সজোরে একটা ঘুষি মেরে নিজেকে শান্ত করতে। তবুও তৃতিকা নিজেকে শান্ত করে স্বাভাবিক স্বরেই বলল, হুম। আধির আর কথা বাড়ায় না, আনমনে কিছুটা মুচকি হাসে। পুনরায় দুজনের মাঝে পিনপতন নীরবতা। কিছুক্ষণ সময় এভাবেই অতিক্রম হবার পর তৃতিকা দৃঢ় স্বরে আধিরের উদ্দেশ্যে বলে, আপনাকে একটা কথা বলার ছিল। জি বলুন। আমাদের বিয়েটা আপনার কাছে ফেল না হলেও সেটা তো বিয়ে, তাই না? হঠাৎ বিয়ের প্রসঙ্গ তোলায় আধির ভ্রু উঁচিয়ে তৃতিকার দিকে তাকিয়ে বলে, হুম, আমি তো বলছি আপনার যাবতীয় বিষয় দেখভাল করার দায়িত্ব এখন আমার। আধিরের কথা শেষ হতে না হতে তৃতিকা মনে মনে আওড়ায়, আসছে আমার নীতিফিতি জাবিন্দার। হালায় বিয়ে মানে না, অথচ বইয়ের দায়িত্ব পালন করবে। অথচ মুখে সে বলল, আমি তা বলিনি। বিয়ে একটা ধর্মীয় বিষয়বস্তু, এটার তাৎপর্য অনেক। তাই আপনি চাইলেও এটাকে হেলাফেলা করতে পারবেন না আমার মতে। তৃতিকা এটুকু বলে থামে আর ইতস্তত বোধে আধির কপাল কুঁচকে তার দিকে তাকায়। তৃতিকা কিছুটা সময় নিয়ে বলে, আমাদের বিয়ের তো মনে হয় কোনো সরাসরি আইনপত্র নেই। আর বিয়ে যেহেতু মানেন না, তাহলে আমাদের তালাক হয়ে গেলেই ভালো হয়। দুজনের মাঝে কোনো দায়বদ্ধতাও থাকবে না। আবার তৃতিকার কথা শেষ হয় না, বরং তার পূর্বেই আধির ল্যাপটপটা বন্ধ করে উঠে দাঁড়ায়। তাকে এভাবে আচমকা উঠে দাঁড়াতে দেখে তৃতিকা স্তব্ধ হয়ে যায়। এদিকে আধির পাশ থেকে নিজের কোটটা পরে নিতে নিতেই শান্ত গাম্ভীর্যের সাথে আওড়ায়, তালাকের কোনো প্রয়োজন নেই। আধিরের অভিব্যক্তিতে তৃতিকার কপাল কিঞ্চিত কুঁচকে যায়। সে সন্দিহান স্বরে বলল, কিন্তু কেন? তৃতিকার কথায় আধির তার দিকে মুখ ফিরিয়ে তাকায়। কিঞ্চিত মুচকি হেসে বলে, থাকুক না আর কদিন সম্পর্কটা। আমি তো এই বিয়ে শাদী করতেই চাইছি না। আর যতদিন না আপনি বিয়ে করছেন ততদিন পর্যন্ত না হয় আপনি আমার বউ হয়ে থাকুন। আধিরের হাস্যোজ্জ্বল মুখে এহেন কথা শুনে তৃতিকা সম্পূর্ণ স্তব্ধ। এটা কেমন কথা? এরই মাঝে আধির রুম হতে বেরিয়ে যেতে যেতে আরও বলে, অফিস শেষে শপিং করতে যাব, নিচে আমার জন্য ওয়েট করবেন। যদি দেখেছি পাকনামো করে আগের থেকে আপনি চলে গিয়েছেন তাহলে একদম মেরে ফেলবো। শেষের কথাটা আধির যেতে যেতে তৃতিকার দিকে মুখ ফিরিয়ে ভ্রু উঁচিয়ে বলে, যেন তৃতিকাকে এক প্রকার শাসিয়ে গেল। এদিকে তৃতিকা তার কথাই শুরুতে কিঞ্চিত ঢোক গিলে মুখ ভেঙচিয়ে চাপা স্বরে আওড়ায়, ইস, একদম মেরে ফেলবো। আমি কি তার হাতের মোয়া নাকি? বিয়ে মানে না আবার বলে বউ হয়ে থাকতে। এখন আবার শাসিয়ে গেল। কত বড় খারুস একটা! সাধেই কি আর একে খারুস বলি? মিস্টার খারুস রায়ান চৌধুরী। সন্ধ্যা পেরিয়ে রাত নেমে এসেছে। ঘড়ির কাঁটায় এখন
ঘড়ির কাঁটায় এখন প্রায় 8টা বাজতে চলল, অথচ তৃতিকার এখনও বাড়ি ফেরা হলো না। সেই কখন থেকে আধিরের পেছন পেছন ছুটে চলছে। আধির যেখানে যেখানে যাচ্ছে তাকেও তার অনুসরণ করে সেদিকেই যেতে হচ্ছে। সব মিলিয়ে বেশ বিরক্তি বোধ হচ্ছে তার। আধির তার কথা মতো অফিস শেষে তৃতিকাকে শহরের নামিদামি এক শপিং মলে নিয়ে এসেছে। অতঃপর সেই সন্ধ্যা হতে এখন অবধি তৃতিকার মাপ অনুযায়ী তার যা যা পছন্দ হয়েছে সবটাই কিনে নিয়েছে। ফলাফলস্বরূপ তৃতিকা এবং তার দু হাতেই যেন শপিং ব্যাগের মেলা বসেছে। এত কিছু দিয়ে আদতে কী হবে তৃতিকা বুঝতে পারছে না। কিছু বলতে নিলেও চাপা স্বরে ধমক দিচ্ছে আধির। তৃতিকার বিরক্তির পাশাপাশি এখন রাগও হচ্ছে, কিন্তু নিরুপায় হয়ে শেষমেশ আধিরের কথা মতেই চলতে হচ্ছে। এরই মাঝে আধির কি যেন ভেবে তৃতিকাকে ফুড কোর্টের কাছে নিয়ে আসে। একটা টেবিলের উপরে সবগুলো ব্যাগ রেখে তৃতিকাকে চেয়ারে বসতে বলে। অতঃপর তাকে কিছু খাওয়ার কথা জিজ্ঞেস করতেই তৃতিকা খাবার খেতে মানা করে। তবুও আধির নিজে হতেই তৃতিকার জন্য একটা বার্গার আর কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসে। অতঃপর সেখানে না বসেই সে তৃতিকার উদ্দেশ্যে বলে, চুপচাপ সব কটা খাবেন। আমি একটু ওই দিক থেকে আসছি, কোথাও যাবেন না, এখানেই থাকবেন। আধির এই বলে তৃতিকাকে কোনো কিছুই বলার সুযোগ না দিয়েই চলে যেতে লাগলো। আর তৃতিকা সম্পূর্ণ হতবুদ্ধি হয়ে বসে রইল। তবে এরই মধ্যে আধির মাঝ রাস্তা হতে আবারও ফিরে এসে তৃতিকার উদ্দেশ্যে বলে, হোয়াটস ইউর ফেভারিট কালার? আচমকা এহেন প্রশ্নে তৃতিকা থমকায়। পরক্ষণেই আবার নিজেকে তটস্থ করে আওড়ায়, সাদা আর নীল দুটোই ভালো লাগে। তৃতিকার জবাবে আধির যেন বেশ খুশি হলো। অজান্তেই তার মুখে কিঞ্চিৎ হাসি ফুটে ওঠে। সেও নিষ্পৃহে আওড়ায়, পারফেক্ট। এই বলে সে স্থান ত্যাগ করে চলে যায়। আর তৃতিকা অবাক চোখে পেছন হতে আধিরের দিকে তাকিয়ে থাকতে থাকতেই বলল, এই লোকটা পাগল নাকি? তৃতিকা বেশ কিছুক্ষণ হলো বার্গারটার দিকে তাকিয়ে রয়েছে। এমনটা নয় যে সে এটা কখনো দেখেনি। যুগ হিসেবে এমন জিনিস সচরাচর অনেকেরই নজরে আসে, তবে এই খাবার এখনও খাওয়ার মতো সৌভাগ্য তৃতিকার হয়নি। এই মুহূর্তে বার্গারটা তার কাছে বেশ কৌতূহলী বিষয়বস্তু। সাইজে এত বড়, তার মাঝে ভেতরে কী সব জিনিস দিয়ে ভরপুর। এটাকে পেটে কিভাবে পুরবে তাই ভাবছে সে। যদিও তার চিন্তা ভাবনার মাঝে কোল্ড ড্রিঙ্কটা সম্পূর্ণ শেষ করে ফেলেছে, তবে এখন অবধি বার্গারের দিকে হাত বাড়ানোর সুযোগ হয়নি। অনেক ভাবনা চিন্তার পর তৃতিকা কিছুটা দ্বিধাদ্বন্দ্ব নিয়েই বার্গারের উপরে বানটা হাত দিয়ে তুলে নিমিষেই কপাল কুঁচকে জায়গা মতো বানটা রেখে দেয়। বেশ বিরক্তও হয়। বিরক্তিটা অবশ্য খানিক আধিরের প্রতি। সে তো বললই কিছু খাবে না, তাহলে এই অপদার্থের মতো জিনিসটাকে কেন দিয়ে গেল? তৃতিকা হতাশ হয়ে চুপচাপ বসে রয়েছে। এরই মধ্যে আচমকা আধিরের আগমন। হাতে তার একটা কালো রঙের শপিং ব্যাগ দেখেই বোঝা যাচ্ছে ভেতরে বেশ দামি কিছু রয়েছে। তৃতিকা সেসবে নজর দেয় না, তবে আধির ঠিকই তার কাছে আসা মাত্রই বলে ওঠে, এখনো খাননি কেন? আধিরের কণ্ঠস্বরে তৃতিকা কিছুই বলে না। মাথা উঁচিয়ে এক পলক আধিরকে দেখে চুপটি করে বসে থাকে। বেশ ইতস্তত বোধ হচ্ছে, কি বলবে তাই বুঝতে পারছে না। এরই মধ্যে আধির তার হাতের ব্যাগটা পাশে রেখে তৃতিকার দিকে কিছুক্ষণ চেয়ে থাকে, যেন তৃতিকাকে নিজের বিশেষ নজরে পরখ করে তার ভেতরে বিষয়বস্তুগুলো পড়ার চেষ্টা চলছে। কিন্তু এতে তৃতিকা আরও বেশি অস্বস্তিতে পড়ে যায়। আধির তাকে আবারও কিছু জিজ্ঞেস করতে চেয়েও থেমে যায়। কি যেন ভেবে নিয়ে বার্গারটা নিজের হাতেই তুলে নিয়ে র্যাপিং পেপারটা দিয়ে গুছিয়ে নেয়। আপনি অনেক জেদি মিস তেতোকা। আচমকা আধিরের এহেন কথায় তৃতিকা কপাল কুঁচকে তার দিকে তাকায়। সে কিছু বলতে নিবে তার আগেই আধির আঁকবাজ কিছু না ভেবে সোজা তৃতিকার মুখের সামনে বার্গারটা ধরে নিরেট কণ্ঠে বলল, হ্যাঁ করুন। একদম নির্বিকার তার অভিব্যক্তি, যেন এসব বিষয়ে তার মাঝে কোনো বিশেষ প্রতিক্রিয়াই নেই। সবাই যেন স্বাভাবিক, অথচ তৃতিকা এদিকে সম্পূর্ণ স্তব্ধ। চোখ পিটপিট করে আধিরকে দেখছে। আধির ইশারায় তাকে আবারও মুখ খুলতে বলে। শেষমেশ তৃতিকা উপায় না পেয়ে বার্গারের একপাশে ছোট কামড় বসায়। তৃতিকা ধীরে ধীরে স্তব্ধ হয়ে খাবার চিবিয়ে যাচ্ছে। তার বিস্মিত নজর সম্পূর্ণটাই আধিরের দিকে। এদিকে আধিরও তাকে নির্বিকার দৃষ্টিতে দেখছে। কিছুটা সময় অতিক্রম হবার পর আধির ভারী শ্বাস ফেলে এবং তৃতিকার হাতে বার্গারটা সযত্নে ঠিকঠাকভাবে ধরিয়ে দিয়ে বলল, এখন আশেপাশের থেকে খেয়ে
পুরোটা শেষ করুন। দ্বিতীয়বার আধিরের কণ্ঠে তৃতিকার হুঁশ ফেরে। দ্রুত নজরটা নিচের দিকে ফিরিয়ে মাথা নুয়ে ফেলে এবং আধিরের কথা মতো শেষ অবধি ভালো করেই পুরোটা খাবার শেষ করে। তৃতিকা যতক্ষণ মাথা নুয়ে খাবার খাচ্ছিল পুরোটা সময় আধির তখন আর দৃষ্টিতে চেয়ে চেয়ে তার দিকে তাকিয়ে। মেয়েটা তার কাছে বেশ অদ্ভুত লেগেছে। আশেপাশে থাকলে এক অদ্ভুত প্রশান্তি কাজ করে। যদিও এসবের হয়তো কোনো মূল্য নেই, কিন্তু থাকুক না। অতীতের সম্পর্কটা যেমনই হোক, তৃতিকা না হয় তার তেতকা হয়েই থাকুক। তৃতিকার খাবার শেষ হলে দুজনে এবার বাড়ি যাবার জন্য উঠে দাঁড়ায়। রাত প্রায় অনেকটা হলো। এবার তৃতিকা বাড়িতে না পৌঁছাতে পারলে বেশ দেরি হয়ে যাবে। এই ভাবনায় দুজনের গাড়িতে চড়ে বসলো। গাড়ি চলছে তার আপন গতিতে। তৃতিকা চুপটি করে আধিরের পাশে বসে রয়েছে, আর আধির নিজের সম্পূর্ণ মনোযোগ দিয়েছে ড্রাইভিংয়ে। এভাবে চুপচাপ থাকতে তৃতিকার বেশ বিরক্ত লাগলো। রাস্তাটাও ফুরাচ্ছে না। আবার মাথার মধ্যে চলছে নানান কথাবার্তা, চিন্তা ভাবনা। শেষমেশ নীরবতা কাটিয়ে সে আধিরের উদ্দেশ্যে আওড়ায়, আমার জন্য এত সব কিছু না কিনলেও হতো। এত কিছুর আমার প্রয়োজন নেই, শুধু শুধু টাকা নষ্ট। তৃতিকার কথায় আধির সামান্য হেসে বলল, বেশি বোঝেন আপনি। মেয়ে মানুষের কম বোঝাটাই ভালো। আধিরের কথায় তৃতিকা কপাল কুঁচকে যায়। পাশে মুখ ফিরিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে আধিরকে দেখে। দুটো কড়া কথা মুখ থেকে বের হতে নিলেও সে থেমে যায়। পরক্ষণে কি যেন ভেবে নিয়ে বলে উঠল, শুনুন। তৃতিকার কণ্ঠে আধির অকস্মাৎ চমকায় এবং প্রথমবারের মতো ড্রাইভিং হতে মনোযোগ সরিয়ে তৃতিকার দিকে তাকায়। জি বলুন। আচমকা এভাবে আধিরকে তাকাতে দেখে তৃতিকাও বেশ চমকে ওঠে। হুট করেই অদ্ভুত এক অস্থিরতা অনুভূত হচ্ছে। তৃতিকা বেখেয়ালিতে হারিয়ে গেলে আধির কিঞ্চিত কপাল কুঁচকে আওড়ায়। কিছু বললেন? তৃতিকার হুঁশ ফেরে। সে আধির হতে নজর ফিরিয়ে জানালার বাহিরে তাকায় এবং আধিরের উদ্দেশ্যে বলে, এটাই শেষবার। এরপর কখনো এমন জেদ করবেন না। আমার পছন্দ নয় কেউ এইভাবে আমার জন্য এত কিছু। এইটুকু আনমনে বলে তৃতিকা থামে। অতঃপর আধিরের দিকে তাকিয়ে নিষ্পৃহে আওড়ায়, বেশি বেশি কোনো কিছু আমার পছন্দ না, তাই পরবর্তীতে কখনো এমন কিছু করবেন না। তৃতিকার কথায় আধিরের অভিব্যক্তি কিছুটা গম্ভীর হয়। সে অদ্ভুতভাবে মুচকি হেসে বলে, আপনার পছন্দ অপছন্দ আমার কিছুই যায় আসে না মিস তৃতিকা। আমার যা ইচ্ছে আমি তাই করব। আধিরের এহেন কথায় তৃতিকা বেশ অবাক হলো। সে কিছুটা কড়া স্বরে বলল, ঠিক আছে, আপনার যা ইচ্ছা হয় করুন, কিন্তু আমার বিষয়ে বেশি বুঝতে আসবেন না। এটাকে বেশি বোঝা বলে কিনা জানি না, কিন্তু আমি আমার দায়িত্ব পালন করছি আপনার দেখভালের জন্য। আমার যা বেস্ট মনে হবে আমি তাই করব। আধিরের কড়া নির্লিপ্ত কথায় তৃতিকা থমকায়। এ লোক তো বেশ ঘাড়ত্যাড়া। মেজাজ খারাপ হচ্ছে তার। সে আরও কিছু বলার পূর্বেই আধির বলে, আপনার এই বাসাটা চেঞ্জ করবেন। জায়গাটা আপনার জন্য সেফ না। জানি, আমি ভাবছি শীঘ্রই ছেড়ে দেব। তৃতিকার স্বাভাবিক অভিব্যক্তিতে আধির ভারী শ্বাস ফেলে। পরক্ষণে কিছু একটা ভেবে নিয়ে বলল, এসব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। কোনো জায়গা আপনার জন্য বেস্ট হবে তা আমি নিজেই খুঁজে বের করব। তৃতিকা আধিরের দিকে তাকিয়ে আর কিছুই বলে না। এ লোক তো তার কথা শুনবেই না। আর কোনো কথা না বাড়িয়ে দুজনে নিজেদের নির্দিষ্ট গন্তব্যে এসে পৌঁছায়। তৃতিকা তার বাড়ির সামনে নামতেই বাধে এক অদ্ভুত বিপত্তি। যতগুলো ব্যাগ রয়েছে তা তৃতিকার একাই নিয়ে যাওয়া সম্ভব না। হলেও তাকে কয়েকবারে নিয়ে যেতে হবে। সবটাই ভেবে আধিরই বেশিরভাগ ব্যাগ নিয়ে তার বাসার দিকে এগিয়ে যায়। দোতলা অবধি সবগুলো ব্যাগ তৃতিকা রুমে রেখে আসার পর আধিরের কিছু একটা মনে পড়তে সে নিচে নেমে আসে। অতঃপর গাড়ি থেকে সেই বিশেষ কালো রঙের ব্যাগটা নিয়ে এসে তৃতিকার দিকে এগিয়ে দেয়। তৃতিকা কিছুটা স্তব্ধ হয়ে বলল, এটা কি? আধির বেশি কিছু না বলে নিস্পৃহে আওড়ায়। স্পেশাল কিছু আপনার জন্য। স্পেশাল কিছুর কথা শুনে তৃতিকার কপাল আরও কিছুটা কুঁচকে যায়। সে তড়িৎ ব্যাগটা খুলে দেখতে নিলে আধির তাকে তৎক্ষণাৎ বাধা দিয়ে বলল, তৃতি এখন না, পরে দেখে নিও। আধিরের কথায় তৃতিকা তৎক্ষণাৎ থেমে যায়। এক পলক আধিরকে দেখে মাথা ঝাঁকিয়ে বলে, ঠিক আছে। আধির এতক্ষণ দরজার কাছেই দাঁড়িয়েছিল।
এখন অবধি সে ঘরের ভিতরে পুরোপুরি প্রবেশ করেনি। এই পর্যায়ে আধির তৃতিকার উদ্দেশ্যে বলল, সাবধানে থাকবেন, কোনো সমস্যা হলে ফোন করবেন। আমি এখন আসছি। এই বলেই সে চলে যেতে চাইলে তৃতিকা তাকে বাধা সেধে আওড়ায়। চলে যাচ্ছেন? তৃতিকার কথায় আধির থমকায়। সে পেছনেই ফিরতে নিয়েছিল, পরক্ষণে তৃতিকার দিকে ফিরে হাত ঘড়িতে সময়টা দেখে নিয়ে বলল, রাতে তো অনেক হয়েছে, এখন যাওয়াটাই ভালো। আধিরকে থামানোর কোনো ইচ্ছে তৃতিকার ছিল না, তবে আকস্মিক তার মন কি চাইছে তাও বুঝতে পারছে না। খুব অস্পষ্ট অদ্ভুত ইচ্ছে আকাঙ্ক্ষা তার সর্বত্রে ঘুরে বেড়াচ্ছে। তৃতিকা কিঞ্চিত ঢোক গিলে আধিরের উদ্দেশ্যে বলল, ভেতরে এসে বসুন, খালি মুখেই চলে যাবেন? তৃতিকার এহেন সম্বোধনে আধিরের কপাল কিঞ্চিত কুঁচকে যায়। ঠোঁটের কোণায় খানিকটা বাঁকা হাসিও ফুটে ওঠে। সেও আর বেশি না ভেবে তৃতিকার কথা মতো ঘরের ভেতরে প্রবেশ করে। তবে নিমিষেই যেন এতে তৃতিকা কিছুটা ইতস্তততে পড়ে যায়। আধিরের বসার জায়গা বিছানা ছাড়া কোনো জায়গা সে খুঁজে পায় না, তাই তাকে বিছানাতেই বসতে বলে আর আধিরও কোনো দ্বিধা না করে চুপচাপ বিছানাতেই বসে পড়ে। এবার তৃতিকা চিন্তায় পড়ে যায়, সে আধিরকে কি খেতে দিবে? ভাতও তো রান্না করা নেই, আর সে যতক্ষণে ভাত রান্না শেষ করবে ততক্ষণে হয়তো আধির বিরক্ত হয়ে বাড়ি ছাড়বে। এসব ভাবনার মাঝেই তার মনে পড়ল সেদিন আসিফ তার জন্য বিস্কুট চানাচুর সহ কিছু শুকনো খাবার নিয়ে এসেছিল। সেও আর কোনো প্রকার দ্বিধা না করে সেই সবই বের করতে লাগলো। তবে তৃতিকাকে এভাবে তার জন্য ব্যস্ত হতে দেখে আধির নির্বিকারে বলল, তৃতিকা, আমি কিন্তু ড্রাই স্ন্যাক্স খাই না। আধিরের কথায় তৃতিকা থেমে যায়। এর মানে সে তো এসব কিছুই খাবে না। তৃতিকা আবারও এক গোলক ধাঁধায় পড়ে গেল। সেধে এনে ঘরে বসিয়েছে, কিছু না খাইয়ে কিভাবে বিদায় করবে? এরই মধ্যে আধির ইতস্তত ভাবেই বলে ওঠে, তৃতি, আমার দেরি হচ্ছে, আমি বরং এখন। আধিরের কথা শুনে তৃতিকা অস্থির হয়ে ওঠে। সে দ্রুত স্বরে বলে, লেবুর শরবত খাবেন প্লিজ, অন্তত কিছু না খেয়ে যাবেন না? তৃতিকার আকুতি ভরা কণ্ঠে আধির থমকায়। সে চুপ করে পুনরায় বসে বলল, ঠিক আছে, তবে চিনি ছাড়া। তৃতিকা কিছুটা অবাক স্বরে বলে, চিনি ছাড়া? লেবু অনেক টক। তৃতিকার কথা শেষ হবার আগেই আধির বলে, সমস্যা নেই, চিনি ছাড়াই দিন। তৃতিকাও আর বেশি না ভেবে শুধু লেবু চিপে তাতে পানি মেশাতে থাকে। এদিকে আধির চুপচাপ চারপাশটা এক নজরে দেখে নেয়। সেদিন ওসব ঘটনার মাঝে এসব বিষয় নজরে আসেনি। একদম জরাজীর্ণ ছোট্ট ঘর হলেও চারপাশটা বেশ পরিষ্কার। ছোট বড় সাধারণ জিনিসগুলোও বেশ গোছানো। বোঝাই যাচ্ছে তৃতিকা বেশ শৌখিন এবং যত্নশীল। বিষয়টা তার কাছেও বেশ ভালো লাগলো। এদিকে তৃতিকা কাজ করার মাঝে আধিরের উদ্দেশ্যে বলল, কিছু মনে করবেন না, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি? তৃতিকার কণ্ঠস্বরে আধির মুখ ফিরিয়ে তৃতিকার দিকে তাকায়। ঘরের একপাশের কোণায় চুপচাপ নিজের মতো কাজ করছে সে। জি বলুন। আধিরের নির্বিকার সম্মতি পেতেই তৃতিকা বলল, আপনি কি ইয়াসের সাথে ওই বাড়িতে থাকেন না? ইয়াসকে দেখলে মনে হয় সে আপনার জন্য অনেক পাগল, কিন্তু এত বড় বাড়ি থাকলেও আপনি সেখানে থাকেন না কেন? তৃতিকার কথায় আধির মৃদু হেসে বলে, আমি একা থাকতেই পছন্দ করি, তাই ওই বাড়িতে থাকি না। মাঝের মধ্যে অবশ্য ইয়াসের জন্য যেতে হয়। আধিরের কথা শেষ হতে না হতে তৃতিকার কপাল কুঁচকে বলল, তাহলে আপনি কোথায় থাকেন? অফিস থেকে কিছুটা কাছেই আমার অ্যাপার্টমেন্ট, সেখানেই থাকি। তৃতিকা কাজের ফাঁকে আধিরের দিকে মুখ ফিরিয়ে বলে, সম্পূর্ণ একাই থাকেন? জি। আপনার খারাপ লাগে না? তৃতিকার কৌতূহলী প্রশ্নে আধির কিঞ্চিত কপাল কুঁচকে বলে, খারাপ কেন লাগবে? ছোট থেকেই দেশ বিদেশে একা থেকে অভ্যস্ত আমি। আপনার এখানে একা থাকতে খারাপ লাগে? অবশ্যই লাগে। আমি ছোট থেকে বড় হয়েছি অনেক মানুষজনের মাঝে, তাই এখানে একদম একা থাকতে একটু ভালো লাগে না। তেমন হলে আপনি না হয় আমার বাড়িতেই এসে থাকুন। আধিরের এহেন কথায় তৃতিকা চমকায়। চোখ বড় বড় করে আধিরের দিকে তাকাতেই সে নিস্পৃহে বলল, চৌধুরী মেনশনের কথা বলেছি। ইয়াস ফুপির সাথে বেশ ভালো সময় কাটাবে আপনার। আধিরের কথায় তৃতিকা তটস্থ হয়। সে তো কি না কি ভেবে বসেছিল। এরই মধ্যে তৃতিকা আবারও কি যেন ভেবে বলল, আপনার বয়স তো অনেক, বিয়ের শাদী করেননি কেন? ঠিক সময়ে বিয়ের শাদী করলে কি আর এখন একা থাকতে হতো?
আধিরের মেজাজ এবার কিছুটা খারাপ হয়। এটা হামেশাই হয়ে থাকে। সবার আগ্রহ কেন তার বিয়েতে তা সে বুঝে উঠতে পারে না। তবে এই মুহূর্তে সে কোনো বিশেষ প্রতিক্রিয়া না করে আলতো স্বরে আওড়ায়, একটা করেই তো শখ মিটেছে, আর কত বিয়ে করব। আধির কথাটা ধীর আওয়াজেই বলল, তাই তৃতিকা ঠিক মতো শুনতে পায় না। কিছু কি বলবেন? আধির ভারী শ্বাস ফেলে আওড়ায়, না কিছু না। এতক্ষণে তৃতিকার শরবত বানানো শেষ। সে আধিরের কাছে শরবতের গ্লাসটা এনে ধরিয়ে দিয়ে বলল, নিন, এবার খেয়ে বলুন কেমন হয়েছে। তৃতিকার কথায় আধির মুচকি হাসে। তবে শরবতের গ্লাসটা ঠোঁটে ছোঁয়াতেই তার চোখ মুখ কুঁচকে আসে। এত বেশি টক হবে তা সে কল্পনাও করেনি। এদিকে আধিরের এহেন প্রতিক্রিয়ায় তৃতিকা বেশ শ্বাস ফেলে অজান্তেই কিছুটা মেজাজ দেখিয়ে বলল, আপনি এত ঘাটতারা কেন বলুন তো? বললামই লেবু অনেক টক, এখন মজা বুঝুন। তৃতিকার এহেন অভিব্যক্তিতে আধির কিছুটা অবাক হলো। তৃতিকার এ কেমন ব্যবহার! বেশ অদ্ভুত লাগলো তার আচরণ। তবে তৃতিকা আরও কিছু বলার পূর্বেই আধির পুরোটা শরবত চোখ বুজে একেবারে খেয়ে নেয়। যা দেখে তৃতিকা অবাক স্বরে বলে, বেশ আজব লোক তো আপনি। এই বলেই সে থামে। আধির কিছুটা তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকাতেই তৃতিকা কিঞ্চিৎ ঢোক গিলে। একটু বেশি বলেছে মনে হয়। সরাসরি মুখের উপর এসব কথা বলতে নেই। একে তো গুরুজন, তার উপর অফিসের বস, এছাড়াও আবার সে জাগে। আধিরের শরবত খাওয়া শেষ হলে তৃতিকা এখন কি করবে বুঝে উঠতে পারে না। তার বলার মতো কিছু নেই। আবার আধিরও এভাবে চুপচাপ রয়েছে। বদ্ধ ঘরে এই রাত্রিবেলায় তাদের উপস্থিতিটাও বেশ অস্বস্তিকর। তা এতক্ষণ অনুভূত না হলেও এখন স্পষ্ট অনুভব হচ্ছে। তৃতিকাকে অনেকক্ষণ হাতে দাঁড়িয়ে থাকতে দেখে আধির নির্বিকারে বলল, দাঁড়িয়ে আছেন কেন? বসুন। তৃতিকা যেন এবার আরও বেশি অস্বস্তিতে পড়ে যায়। আধির বসতে বলছে, অথচ সে বসবে কোথায়? সে ইতস্তত ভঙ্গিতে আশেপাশে তাকাতে লাগলো। এদিকে তৃতিকার ভাবগতি কপাল কুঁচকে পর্যবেক্ষণ করছে আধির। সে আদতে কি করতে চাইছে আধির তা ঠিক বুঝতে পারল না। এরই মধ্যে তৃতিকা উপায় না পেয়ে সোজা নিচেই বসতে উদ্বিগ্ন হয়। যা বোঝা মাত্রই আধির বাঁধ সেধে বলল, এই কি করছেন? এইখানে বসুন। অকস্মাৎ আধিরের জোরালো কণ্ঠে তৃতিকা চমকায়, বসতে নিয়েও থমকায়। এরই মাঝে আবার আধির তার দিকে হাত বাড়িয়ে দিয়েছে, যেন সে গিয়ে বিছানাতেই বসে। কিন্তু এরই মধ্যে যা অঘটন ঘটার তা ঘটে যায়। তৃতিকা আকস্মিক পড়ে যেতে নিলে আধিরের হাত টেনে ধরে, কিন্তু এতে আধির হঠাৎ ব্যালেন্স হারিয়ে সোজা তৃতিকার উপরে পড়ে। তৃতিকা সম্পূর্ণরূপে মেঝেতে শুয়ে রয়েছে, আর তার উপর এক গাম্ভীর্য মোড়ানো বলিষ্ঠ দেহের অস্তিত্ব। আধিরের দু হাত তৃতিকার বাহুর দিয়ে পাশে ভর দিয়ে খাড়ানো। এছাড়া দুজনের মধ্যকার দূরত্বটাও বেশ অনেকটা। তৃতিকা চোখ মুখ কুঁচকে শুয়ে আছে, হাত পা তার বিস্ময়ে অবশ হতে নিয়েছে। অথচ অপলক দৃষ্টিতে আধির তার দিকে তাকিয়ে হঠাৎ কি হতে কি হলো কিছুই যেন বোধগম্য নয়। আধির আর তৃতিকা সম্পূর্ণ মুখোমুখি এক অবস্থানে। এরই মধ্যে তৃতিকা স্বাভাবিক হয়ে আচমকা চোখ খোলে। চোখের সামনে আধিরকে এহেন অবস্থায় দেখে বিস্ময়ে চোখ তার কপালে ওঠে, আরও বেশি ঘাবড়ে যায়। যা বোঝা মাত্রই আধিরও নিজেকে তটস্থ করে একই সাথে তৃতিকার প্রতি অজান্তে সে রাগান্বিত হয়। ফলাফল স্বরূপ সে দাঁত চেপে তৃতিকার উদ্দেশ্যে চাপা স্বরে আওড়ায়, তৃতি, আপনি এত জেদি কেন? নিমিষে তৃতিকার কপাল কুঁচকে যায়। সে আবার কি জেদ করলো? এই অঘটন তো আধিরের জন্যই ঘটল। সে তো চুপচাপ নিচে বসতে নিয়েছিল, বাধা দিয়ে তো সর্বনাশ হলো। যথারীতি এমন পরিস্থিতিতেও সে রুক্ষ গলায় ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, এত বেশি বুঝতে কে বলে আপনাকে? সব সময় বেশি বোঝেন, ইন্টারন্যাশনাল খারুশ আপনি। তৃতিকার এহেন অভিব্যক্তিতে আধিরের কপাল কুঁচকে যায়। বিস্ময়ে সে চোখ মুখ কুঁচকে স্তব্ধ স্বরে আওড়ায়, কি? তৃতিকা আর কথা বাড়ায় না। চোখ মুখ কুঁচকে আধিরকে এক প্রকার ঠেলে সরিয়ে বলল, কিছু না, সরুন এখান থেকে। আধিরও তৎক্ষণাৎ তটস্থ হয়ে তৃতিকা হতে সরে আসে। দ্রুত উঠে দাঁড়িয়ে জামাকাপড় ঝাড়তে শুরু করে। বেশ ভালোই ধুলো লেগেছে গায়ে। তৃতিকা আনমনে সেসব ঝেড়ে দিতে হাত বাড়িয়েও থেমে যায়। নিজেকে তটস্থ করে চুপটি করে দাঁড়িয়ে থাকে। এদিকে আধিরের আর এক মুহূর্ত
এক মুহূর্ত থাকার কোনো ইচ্ছে নেই। কোনো মতে তৃতিকার কাছ থেকে বিদায় নিয়েই তার বাড়ি ছেড়ে চলে যায়। আধির চলে যেতে তৃতিকা হাঁপ ছেড়ে শ্বাস ফেলে। পরক্ষণে পেছনে ফিরে বিছানার উপরে থাকা এক গাদা ব্যাগের দিকে তাকিয়ে ভারী দীর্ঘশ্বাস ফেলে। সময় করে তৃতিকা রাতের মধ্যেই একে একে সবগুলো ব্যাগ খুলে দেখতে থাকে। জামা কাপড় হতে প্রত্যেকটা জুতো জোড়া সবই মারাত্মক সুন্দর। তৃতিকা সবগুলো জামা একবার নিজের গায়ে লাগিয়ে বোঝার চেষ্টা করে তাকে দেখতে ঠিক কেমন লাগছে, কিন্তু এর স্পষ্ট অনুভূতিটা সে অনুভব করতে পারে না। ঘরে কোনো আয়না না থাকায় অনুমানে সে ভেবে নেয় সবগুলো জামাই বেশ সুন্দর। শেষে আনমনে মুচকি হেসে আওড়ায়, খারুসটার পছন্দ বেশ মারাত্মক। অতপর তৃতিকা সব কিছুই আনমনে গুছিয়ে রাখে। আর এরই মধ্যে তার নজর হতে বেরিয়ে যায় আধিরের দেওয়া সেই বিশেষ কালো রঙের ব্যাগটা। এত কিছুর মাঝে শেষে সেই ব্যাগটার কথাই ভুলে যায়। বেলা দুপুর 1:30। ভার্সিটি শেষে খোলা মাঠের মধ্যে এদিক সেদিক হেঁটে বেড়াচ্ছে তৃতিকা। এখান থেকে অফিসে যাওয়ার জন্য সে প্রায় উদ্বিগ্ন, তবে অফিস শুরু হতে আরও বেশ কিছুটা দেরি আছে। তাই সে এখানেই ঘুরঘুর করছে। নয়তো অফিসে কথা বলার মতো তেমন কেউ নেই। যারা নামের মেয়েটাকে ভালো ভেবেছিল, অথচ সেও বাকিদের মতো। তৃতিকার চিন্তা ভাবনার মাঝেই আচমকা তার ফোনটা বেজে ওঠে। ফোনটা হাতে নিতে তৃতিকার কপাল কুঁচকে যায়। নাম্বারটা সেভ করা নেই ফোনে। হঠাৎ এই অপরিচিত নাম্বারটা কার? তৃতিকা কিছুটা দ্বিধা নিয়েই কলটা রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম, আমি তৃতিকা বলছি। আপনি কে? ফোনের অপর প্রান্তে থাকা আধির কিছু বলার পূর্বেই থেমে যায়। কপাল কুঁচকে সে গম্ভীর স্বরে বলল, আপনি আমার ফোন নাম্বার সেভ করেননি? আচমকা আধিরের কণ্ঠস্বরে তৃতিকা কিঞ্চিত চমকায়। এ লোক আবার তাকে কেন ফোন করছে, তাও এই সময়ে? আপনি কি আধির রায়ান, নাকি আমার ভুল হচ্ছে? তৃতিকার এহেন অভিব্যক্তিতে আধির বেশ অবাক হলো। কিছুটা রুক্ষ স্বরে সে তৃতিকার উদ্দেশ্যে বলল, একে তো ফোন নাম্বার সেভ করেননি, তার উপর আমাকে নিয়ে আপনার সন্দেহ? তৃতিকা এবার আশ্বস্ত হয়। এটাই তার খারুস রায়ান চৌধুরী। কথার ভঙ্গিতেই তাই স্পষ্ট। আবার তার সালামের উত্তরও দেয়নি। অসভ্য লোক। হঠাৎ সালামের বিষয়ে মাথায় আসতেই তৃতিকা সরাসরি আধিরের উদ্দেশ্যে বলল, এই, আপনি আমার সালামের উত্তর দেননি। আচ্ছা, আপনি কি একটুও সভ্য মানুষের মতো চলতে পারেন না? খ্রিস্টান কিংবা চাইনিজ নাকি আপনি? ওই চাইনিজদের মতো ইঁদুর বাদুর ব্যাং খান? জাস্ট শ্যাট আপ। পাগল হয়ে গিয়েছেন? কি সব বাজে বকছেন? তো আর কি বলবো শুনি? এখন অব্দি আপনাকে সালাম কালাম করতে দেখিনি। ওই শাহবাগের মডার্ন নাস্তিক নন তো আপনি? তৃতি, এবার কিন্তু খুব বেশি হচ্ছে। কম বেশি কথা জানি না, আমার সালামের উত্তর দিন। এমনিতেই জীবনে শান্তি নেই। তৃতিকার এসব কথার সাথে আধির আর না পেরে বলল, ওয়ালাইকুম আসসালাম। আধিরের এমন কথায় তৃতিকা বিস্তৃত মুচকি হাসে। সে ফোনের এপাশ হতেই আওড়ায়, মাশাল্লাহ। তবে হ্যাঁ, ছোট হোক বা বড়, এখন হতে আপনাকে যেন সবাইকে সালাম দিতে দেখি। এত অসভ্য মানুষও আজকাল হয়। আধির শুধু কোনো মতে দাঁত চেপে কথাগুলো সহ্য করে এবং চাপা স্বরে বলে, এখন কাজের কথা শুনুন। আধিরের কণ্ঠে তৃতিকা তটস্থ হয়। সেও গম্ভীর ভঙ্গিতে বলল, জি বলুন। আপনি এখনও ভার্সিটিতে? জি। যেখানেই আছেন ওইখানেই থাকবেন, আমি আপনাকে নিতে আসছি। আচমকা আধিরের এহেন অভিব্যক্তিতে তৃতিকার কপাল কুঁচকে বলল, কি আশ্চর্য, আপনি কেন আমাকে নিতে আসছেন? এখনো তো অফিসের সময় হয়নি। কেন, আমার সাথে আপনার অফিসে যেতে আপনার কোনো সমস্যা আছে? গম্ভীর কথার স্বরে তৃতিকা কিছুটা ইতস্তত ভাবে আওড়ায়। না, সমস্যা নেই, কিন্তু আপনি কেন আমার জন্য এসব কষ্ট করতে যাবেন? আমি মোটেও আপনার জন্য কোনো কষ্ট করছি না। আপনার ভার্সিটির পাশেই আমার কাজ ছিল, ভাবলাম যাওয়ার পথে আপনাকে নিয়েই যাই। আধিরের এহেন নির্বিকার অভিব্যক্তিতে তৃতিকা আর কথা বাড়ায় না। আলতো স্বরে জবাব দেয়, ঠিক আছে, আসুন। এই বলেই সে ফোনটা রেখে দেয়। অতঃপর দীর্ঘশ্বাস ফেলে মলিনভাবে মুচকি হাসে। মনটা আজ বেশ ভালোই তার। পরনে আধিরের পছন্দ করে কিনে দেওয়া ডার্ক ব্রাউন কালারের সিম্পল একটা কুর্তি, কালো রঙের ওড়নাটা
কাঁধের একপাশে ঝুলিয়ে রাখা। ফর্সা ত্বকে বেশ মানিয়েছে তাকে। অত্যাধিক রোদে খোলা চুলগুলো আলগোছে বেঁধে একখান খোপা করেছে, অথচ তা ঢিলে হয়ে খসে পড়তে নিয়েছে। অথচ তৃতিকা সেসবে কোনো খেয়াল নেই। সে আনমনে কিছু ভেবে চলেছে। অথচ দূর হতে রোদের মধ্যে তৃতিকা যেন এক প্রকার জলজল করছে। রোদের তাপে ফর্সা গাল, নাক ও গলা লাল হয়ে উঠেছে, দেখতেও বেশ আকর্ষণীয়। এমনই মনস্তাপ নিয়ে দূর হতে তাকে চেয়ে দেখছিল এক বলিষ্ঠ দেহের যুবক। পরনে ব্রাউন কালারের শার্ট, কালো প্যান্ট, একঝাঁক সিল্কি চুল। তরুণীদের নজরে যাকে একদম পারফেক্ট প্রেমিক পুরুষ বলা চলে। ছেলেটি দূর হতে কিছুক্ষণ তৃতিকাকে এক নজরে চেয়ে দেখার পর তার দিকে এগিয়ে যায়। আচমকা কোনো ছেলেকে তার কাছে দেখে তৃতিকা শুরুতে কিছুটা চমকে উঠলেও পরক্ষণেই খেয়াল করে সে এই ব্যক্তিকে চেনে। এটা আর কেউ নয়, সেই সিনিয়রদের দলেরই একজন। আচমকা এনাকে দেখে তৃতিকা শুরুতে কিছুটা ঘাবড়ে যায়, কিন্তু পরক্ষণেই নিজেকে তটস্থ করে দৃঢ় রাখে। হাই, তুমি এখানে একা একা কি করছো? ছেলেটির এহেন অমায়িক ব্যবহারে তৃতিকা কিছুটা অবাক হলো। আগের বার তো তাকে কিসব হুমকি ধামকি দিল, অথচ আজ? তৃতিকার কপাল কুঁচকে যায়। ছেলেটির দিকে তাকিয়ে রুক্ষ স্বরে বলল, আমি আগেই বলে দিচ্ছি, আবারও যদি আমার সাথে কোনো বাজে কিছু করা হয় তাহলে কিন্তু আমি স্যারকে গিয়ে বলে দেব। তৃতিকার এহেন কথাই ছেলেটি হেসে ফেলে। তার হাসিতে তৃতিকার কপাল আরও বেশি কুঁচকে যায়। চিন্তা নেই, তোমাকে কিচ্ছু করা হবে না। আর সেদিনের জন্য সরি। আপনাদের একটা লাইক, একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইব আমাদের জন্য উৎসাহ, আপনাদের জন্য আরো ভালো কন্টেন্টের প্রতিশ্রুতি। আপনার ছোট্ট ক্লিকে আমাদের পথ চলা বড় হয়। আপনাদের পাশে পেলে আমরা পারবো আরো অনেক কিছু। তাই দেরি না করে এখনই এক্সট্রিমার্স লাভ স্টোরি চ্যানেলটি লাইক দিন, শেয়ার করুন প্রিয়জনের সাথে আর সাবস্ক্রাইব করে থাকুন আমাদের সাথে।